অনেক রাত হয়েছে। গয়েশপুর গ্রামের সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। এরই মাঝে গ্রামের বাসিন্দা তাপস রাতের শেষ ট্রেনে স্টেশনে নামে। আজকে সত্যিই অনেক রাত হয়ে গেল শহরে মহাজনের কাছ থেকে ফিরতে। তাপস আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে। বৃষ্টি আসবে মনে হচ্ছে। আজকে ধান ক্ষেতের কাজ দিয়েই ফিরতে হবে। এমনিতেই শীতের রাত, তারপরে বৃষ্টি আসছে, ভিজলে আর রক্ষে নেই। তাপস পা চালিয়ে এগিয়ে যায় ধান ক্ষেতের কাঁচা পথে। মাঝখানে সরু কাঁচা রাস্তা আর দুই পাশে সারি সারি ধান ক্ষেত। ও খেয়াল করে কাছের পুকুরের পাশে কে যেন একটা বসে আছে। শীতের রাত, আর সাথেই বেশ কুয়াশা পড়ার জন্য পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। অন্ধকারে অতটাও পরিষ্কার দেখা যাচ্ছে না বলে কৌতূহল মেটানোর জন্য তাপস পুকুরের কাছে এগিয়ে যায়। কাছাকাছি যেতেই দেখে একজন কালো চেহারার কেউ জলের দিকে একভাবে তাকিয়ে বসে আছে। কে কে ওখানে? তাপসের কথাতে কালো চেহারাটি ধীরে ধীরে পিছন দিকে তাকায়, আর চেহারাটিকে দেখে তাপসের শরীরের ভেতর দিয়ে ঠান্ডা জল বয়ে যায়। সামনের চেহারাটি ভীষণ ভয়ঙ্কর। চোখ বলে কিছুই নেই, চোখের জায়গাটা পুরো কালো। ভূত ভূত চিৎকার করতে করতে কোনো মতে মাটি থেকে উঠে গ্রামের দিকে ছুটে যায়। পরের দিন সকাল থেকেই সারা গয়েশপুর গ্রামে তাপসের কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ছোট্ট গ্রামে খুব অল্প সময়ের মধ্যেই সকলে বিষয়টি জেনে যায়। এরপর থেকে শীতের রাতে যারাই ওই পথ দিয়ে যায় তারাই পুকুরের কাছে সেই ভয়ঙ্কর চেহারাকে দেখতে পায়। এমনই একদিন রাতে দুটি লোক ওই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। ওই তো পুকুরের মাঝখানে দেখা যাচ্ছে জিনিসটা, বসকে দিতে হবে। এই শীতের মধ্যেই আবার পুকুরে নামতে হবে, দূর কি কষ্ট। এই কে রে ওখানে বসে আছিস পুকুরের ওখানে? পুকুরের মাঝখানে থাকা ওই জিনিসটার দিকে তাকিয়ে আছিস কেন রে? ওটার দাম জানিস কত? বলতেই চেহারাটা ঘুরে বসে। এ যে কোনো জীবন্ত মানুষ নয় তা ওই দুজনেই বুঝতে পারে। তাও এর মধ্যে একজন লাঠি নিয়ে তেড়ে গেলে ওই কালো চেহারাটা একজনের ঘাড় টেনে ছিঁড়ে ফেলে। অন্য আরেকজন পালাতে যায়, তবে পারে না। ভয়ঙ্কর চেহারাটি পুকুরের জলে টেনে নেয় তাকেও, আর সাথে অন্য দেহটিকেও। তারপর সব শান্ত হয়ে যায়। গয়েশপুর গ্রামে এখন কেবল তাপসের দেখা সেদিন রাতের কথা নিয়েই চারিদিকে আলোচনা চলছে। এর মাঝেও যে দুজন ওই পুকুরের জলে হারিয়ে গেছে তা কেউ জানে না। এমনি এক সন্ধ্যাতে গ্রামের চায়ের দোকানে বসে গল্প করছে সুজিত আর প্রদীপ। তাপসটা সেদিন রাতের পর থেকে ঠিক করে কথা অবধি বলতে পারছে না। একদম তাই। আমি আজকে সকালে ওর বাড়িতে গেছিলাম, দেখি ঘরে এক কোণে বসে আছে, দুটি চোখ ভয়ে ঠিকরে পড়ছে, আর বারবার বলছে ওটা ভূত, ওটা ভূত, ওদিকে কেউ গেলেই মরবে। আর এটাও তো ঠিক, তাপস বাদেও গ্রামের অনেকেই বিমলের ওই পুকুরের কাছে একটা ভয়ঙ্কর কালো চেহারাকে দেখেছে। আর চেহারার যা বর্ণনা করেছে তা তো মানুষ নয়। দিনের বেলা তো এখন ওইদিকে আর কেউ যেতে চায় না। আর সব থেকে দুঃখের বিষয়, আর ওই পুকুরের মালিক বিমলকেও 1 বছর ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশও কত খুঁজলো, কোথাও পাওয়া গেল না। আর ওর আপন মানুষও কেউ ছিল না। হাসি খুশি মিশুকে মানুষটা কোথায় যে গেল। পুকুরে মাছ চাষ করে একার পেট দিব্যি চলে যেত। ওর পুকুরের মাছগুলোর কথা তোর মনে আছে? আর কি শুধু তাই রে ভাই, নিজের পেট চালানোর মতো পুকুরের মাছ বিক্রি করত, আর বাকি মাছ গ্রামের মানুষদের বিনে পয়সায় দিয়ে দিত। আরেকটা বিশেষত্ব ছিল ওই পুকুরের, তুই জানিস? ওই সবুজ পদ্ম, তাই তো? একদম তাই। কেবল শীতের রাতে হতো ওই পদ্ম,
বিমল তো সবাইকে ওটা দেখিয়েওছিল। সবুজ পদ্ম, কি অপরূপ লাগতো দেখতে। প্রকৃতির যে কত সৃষ্টি আছে কে জানে। আর কি, এইসব নিয়েই জীবনে এগিয়ে যেতে হবে। ও ভালো কথা, কালকে শহরে যেতে হবে, মনে আছে তো? জমির সার কিনতে। মনে থাকবে না ভাই, একদম মনে আছে। দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। কদিন ধরেই রাত হলে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ছে, তাই কাজ সেরে তাড়াতাড়ি বাড়িতে ঢুকে পড়তে হবে। একদমই ঠিক বলেছ। এরপর দুজনে চা শেষ করে বাড়ির পথে রওনা দেয়। পরের দিন সুজিত আর প্রদীপ যখন হাট থেকে সার কিনে ফেরে, তখন পৃথিবীর বুকে অন্ধকার নেমেছে। শহরের জ্যামে আটকে পড়ার জন্য বিকেলের ট্রেনটা মিস না করলে কখন বাড়িতে পৌঁছে যেতাম। সে তো ঠিকই বলেছিস। চল এখন তাড়াতাড়ি পা চালা। প্রদীপ আর সুজিত তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। উফ, কি ঠান্ডা রে বাবা। এই ঠান্ডার মধ্যে আর অতটা ঘুরে যেতে হবে না, জমির পাশ দিয়ে চলে যাই চল। রাতের বেলা ওদিক দিয়ে যাবি? কোনো দিকে না তাকিয়ে পা চালিয়ে চলে গেলেই হলো। আর দুজন তো আছি, চল তবে। যেমন ভাবনা তেমন কাজ। প্রদীপ আর সুজিত মাঠের পথ দিয়ে চলতে শুরু করে। দুজনে কোনো দিকে না তাকিয়ে পা চালিয়ে চলতে থাকে। চলতে চলতে যখন সেই পুকুরটার কাছে পৌঁছায়, প্রদীপ, দেখ দেখ, ওই পুকুরে সবুজ পদ্ম ফুটেছে। শীতের রাতে চাঁদের আলো পড়ে কি মায়াবী লাগছে। এমন পদ্ম মনে হয় না পৃথিবীতে আর কোথাও আছে। আরে পুকুরের সামনে ওটাকে। বিমল। বিমল কি তবে ফিরে এলো? সব ভয় ভুলে দুজনে সেই দিকেই যায়। অন্ধকারে দুজনে সেদিকে তাকিয়ে থাকে। প্রথমে ঠিক বুঝতে না পারলেও কিছু সময় সেই দিকে তাকিয়ে চোখ সইতেই কি ভয়ঙ্কর চেহারা। বিমলের পুকুরের কাছে। তুমি কে? আমাদের বন্ধু নেই বলে রাতে মাছ চুরি করছো আর সবাইকে ভয় দেখাচ্ছ? সুজিতের কথাতে চেহারা সেই দিকে তাকায়, আর তার উপরে চাঁদের আলো পড়তে চেহারা পরিষ্কার হতেই সুজিত নিজেকে বেশ কিছুটা সামলাতে পারলেও প্রদীপ কিন্তু সাংঘাতিক ভয় পেয়ে যায়। তার মানে সবাই ঠিকই বলে বিমলের পুকুরে ভূত আছে, আর এখানে থেকে কোনো লাভ নেই। এখনই চল বলছি, না হলে বেঘরে প্রাণটা দিতে হবে। দাঁড়া, ও আমাদের কোনো ক্ষতি করতে চায় না। না হলে এই সময়ের মধ্যে সুজিতের এইসব কথা বলতে বলতেই চোখের নিমেষে কালো চেহারাটা ওদের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি বিমল। প্রদীপ আর সুজিত দুজনে একসঙ্গে বলে ওঠে, বিমল, তুমি? এ কি করে সম্ভব? আমি অনেক দিন ধরেই সব কিছু বলতে চাই, কিন্তু সবাই আমাকে ভয় পেয়ে চলে যাচ্ছে। আজ তোমরা এসেছো, তোমাদেরকে সবটাই বলবো। আসল কথা তো এটাই, আমি আর ইহজগতে নেই। ইহজগতে নেই মানে বেঁচে নেই? কি সব বলছো? কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আজ থেকে 1 বছর আগেই আমি মারা গেছি। এই জন্যই 1 বছর ধরে তোমার কোনো খবর নেই। ঠিক কি হয়েছে বলো তো? বলছি, সব বলছি। জমিদার মশাই, আপনি আমাকে ডেকেছেন খবর পেলাম। তোকে দরকার আছে। আমার ছেলে শহরে বোটানি নিয়ে পিএইচডি করছে, এটা তো জানিসই। অবশ্য নাও জানতে পারিস, তুই তো একটা মূর্খ। যাগ্গে, কাজের কথাটা বলি। কালকে রাতের বেলা ও তোর পুকুরের পাশ দিয়ে আসছিল, তখন পুকুরে
সবুজ রঙের পদ্ম দেখেছে। ওটা সত্যি কি তোর পুকুরের পদ্ম? এই বছর থেকেই হতে দেখেছি। রাতে দেখেছি, পুকুর পাহারা দেওয়ার সময়। সকালে আর থাকে না। আমিও সকালে গেছিলাম, কিন্তু দেখতে পাইনি। আচ্ছা, যাই হোক, তোকে 10,000 টাকা দিচ্ছি। ওই পুকুরটা আমাকে দিয়ে দে আর এই গ্রাম ছেড়ে দে। এমা, কিন্তু কেন? তুই মূর্খ, অশিক্ষিত। তাও শোন, আমার ছেলে বলেছে ওই পদ্ম নাকি ভীষণ দামি। ভারতে কেবল 2টো জায়গাতেই পাওয়া যায়। তোর ওই পুকুরে কিভাবে ওই পদ্ম হলো, এটাই তো আশ্চর্যের বিষয়। ওর মধ্যে ক্যান্সারের প্রতিষেধক আছে। আমার ওটা চাই। ওগুলো বিক্রি করে ভালো আমদানি হবে। তাই যদি হয় তাহলে বিনা পয়সাতে আমি দিয়ে দেবো, যাতে গরিবরা চিকিৎসা পায়। তোকে গরিবের কথা ভাবতে হবে না। 10,000 টাকা নিয়ে কেটে পড়, তারপর আমি যা করার করব। গ্রামে সবাই জানে আপনি লোভী, স্বার্থপর। অন্যের জমি গ্রাস করাই আপনার কাজ। তবে এতটা নীচ জানতাম না। যত বড় মুখ নয় তত বড় কথা। একদম ঠিক বলছি। আপনাকে আমি ওই পুকুর আর বিশেষত ওই পদ্ম কোনোভাবেই দেব না। কালকে সকালেই শহরে গিয়ে এই কথাটা ডাক্তারদের জানাবো, আর বিনামূল্যে ওই সব পদ্ম দিয়ে দেব। এই বলে বিমল চলে গেল। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, আমিও দেখছি। বিমল রাতে পুকুর পাড়ে পাহারা দিচ্ছে আর বিভোর হয়ে সেই পদ্মের দিকে তাকিয়ে আছে। এমন সময় জমিদার কজন লোককে নিয়ে ওখানে হাজির হয়। এ কি, এই সময় আপনারা? জানি তুই এখানেই থাকবি। বাহ, কি অপূর্ব পদ্ম! ওটা আমার, শুধুমাত্র আমার। প্রচুর টাকা কামাবো ওটা বিক্রি করে। আপনাকে তো আগেই বলেছি আমি ওটা বা আমার পুকুর বিক্রি করব না। তুই করবি না, তোর ঘাড় করবে। আজকেই তোর খেল খতম। এই অপদার্থের দল, দাঁড়িয়ে দেখছিস কি? মেরে ওটাকে পুকুরে ফেলে দে আর পদ্মটা নিয়ে আয়, যা। এরপর ঘটে গেল এক মর্মান্তিক দৃশ্য। জমিদারের লোকেরা বিমলকে ধরে পুকুরে ডুবিয়ে দিল। আশ্চর্যভাবে বিমলের লাশ জলে ডুবতেই পদ্মটাও আস্তে আস্তে জলের মধ্যে মিলিয়ে যায়। পদ্মটা হাতছাড়া হলো। যাক, আপত্রা আর নেই, কালকে আবার আসবো। এরপর থেকে পুকুরের কাছেই আমার আত্মা থেকে যায়। জমিদার অনেকবার লোক নিয়ে এসেছে, কিন্তু আমি কোনোভাবেই একটা পদ্ম নিতে দিইনি। এই তো জমিদার কালকে রাতে 2টো লোককে পাঠিয়েছিল, কিন্তু ওদেরকেও মেরে ফেলেছি। কেবল জমিদারটা বেঁচে গেল। এর শাস্তি জমিদারকে পেতেই হবে। কিন্তু কিভাবে? একটা উপায় আছে। জমিদার মশাই, ও জমিদার মশাই, দরজা খুলুন। উফ, এত রাতে আবার কে এলো? জমিদার গিয়ে দরজা খোলে। এ কি, সুজিত আর প্রদীপ, তোমরা এত রাতে কি ব্যাপার? দেখুন জমিদার মশাই কি এনেছি। প্রদীপ হাতের পেছন থেকে বের করে আনে একটা সবুজ পদ্ম। এ কি, তোমরা এটা কি করে পেলে? ওখানে কি? হ্যাঁ, কিন্তু এটা নিয়ে আমি কি করব? এ কি বলছেন জমিদার মশাই? এটার জন্যই তো আপনি বিমলকে মারলেন। এসব কি ভুলভাল বকছিস? একদমই ঠিক বলছি। এই পদ্মের অনেক দাম, আর ক্যান্সারের ওষুধ তৈরির কাজে লাগে। বিমল বিনামূল্যে তা ডাক্তারদের হাতে তুলে দেবে বলেছিল, তাই জন্য আপনি ওকে মেরে ফেলেননি। কোথায় বিমলকে বাহবা দেবেন, যার অর্থের দরকার আপনার থেকেও বেশি, আর তার এত বড় মন, আর আপনি শালা এত লোভী। তোরা দেখছি আমার বিষয়ে অনেক বেশি জেনে গেছিস, তাই তোদেরকেও আজকে রাতেই খতম করব। তত সময় পদ্মের রূপ পরিবর্তন হতে শুরু করে, আর তার থেকে বেরিয়ে আসে পুকুরে থাকা সেই ভয়ঙ্কর বিমলের চেহারা, যার আত্মা পদ্মের জন্যই আটকে আছে। কারোর হাতে হয়ে জমিদারের কাছে আসতে চাইছিল, আর সেই পথ করে দিয়েছে সুজিত আর প্রদীপ। ওরে বাবা রে, আমায় ছেড়ে দে,
আমায় ছেড়ে দে, আমি বড় ভুল করে ফেলেছি, আমায় ছেড়ে দে। ভয়ঙ্কর চেহারাটি জমিদারকে শূন্যে ভাসিয়ে অঘরে ঘোরাতে থাকে। জমিদারের দেহ থেকে রক্ত টপ টপ করে মাটিতে পড়তে থাকে। জমিদার কিছু সময়ের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। আজ আমার বড় শান্তি হলো রে। বিমল, তুই কোনো চিন্তা করিস না ভাই। ওই অমূল্য পদ্ম যেন ডাক্তারদের হাতে পৌঁছায় আর তার সৎ ব্যবহার হয়, সেই দায়িত্ব এই গ্রামের। যা,